প্রতিটি মানুষ তার সংসারটাকে স্নেহ, মায়া, মমতা, সুখ, শান্তিতে সাজাতে চায়, কিন্তু কিছু কিছু মানুষের বেলায় তা পূর্ণতা পায়, আর কিছু কিছু মানুষের বেলায় তা পূর্ণতা পায় না। তখন মানুষ নিজের জীবন থেকে হয়তো পালাতে চায়, কিন্তু পালাতে পারে না। কোনো এক কাঁটাতারে সে আটকে যায়, যা থেকে সে খুলতে পারে না, শত চেষ্টা করি। তেমনি আমিও পারিনি। আমিও এক অদৃশ্য কাঁটাতারের বেড়ায় যেন আটকে আছি, ছটপট করছি মুক্তি পাওয়ার জন্য, কিন্তু মুক্তি মেলে না। সেই কাঁটাতারের বেড়া থেকে নিজেকে খোলাতেও পারি না। জীবনটা আজ যেন সেখানেই তিলে তিলে দগ্ধ হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু মুক্তি মিলছে না। আমাদের একটি ছোট্ট সংসার ছিল, যেখানে আমি, আমার বড় ভাই, আমার বৃদ্ধা মা আর আমার বড় ভাবি। তার কোল জুড়ে অবশ্য একটি চাঁদের কণার মতো ফুটফুটে বাচ্চা এসেছে। এই নিয়ে আমাদের সংসার। এই সংসার উপার্জনক্ষম ব্যক্তি একজনই, আমার বড় ভাই। সে এই চাকরির বাজারে একটা চাকরি মেলাতে পারে, মাস্টার্স পাস করেছে। টিউশনি করে আমাদের সংসারটা চলছে, এভাবেই দিন গড়াচ্ছিল। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার সময় আমার ভাই টিউশনি শেষে আমাকে ডাক দিল, বলল, জাহিদ, এই জাহিদ, এদিকে আয় তো ভাই। আমি কোনো কিছু না বলেই ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া আমাকে বলল, জাহিদ, ওখানে বস, বস না, বস। আমি কোনো প্রত্যুত্তর না করে সেখানে সুবোধ বালকের মতো বসে পড়লাম। ভাইয়া আমাকে বলল, আচ্ছা জাহিদ, তোকে একটা কথা বহুদিন ধরে বলতে চাই, কিন্তু বলা হচ্ছে না। দেখ, মাঝে মাঝে আমি যেন হতাশ হয়ে যাই। সামনে তোমার ভবিষ্যৎ, মেয়েটা দিন দিন বড় হচ্ছে, ওর ভবিষ্যৎ, এই ভেবে আমি যেন মাঝে মাঝে হতাশ হয়ে যাই। চাকরির বাজার যে চড়া, একটা চাকরিও মেলাতে পারছি না, আর যে জমিটুকু আছে তা বেছেও চাকরিটার জোগান হবে না। তাই মনে মনে স্থির করেছি এই কথাটা তোমাকে বলবো। আমি স্বাভাবিকভাবে বললাম যে, ভাইয়া বলো, আপত্তি কোথায়? আচ্ছা জাহিদ, ধর যদি আমরা ওই জমিটুকু বিক্রি করে দুজনে একজন বিদেশে যাই, তাহলে হয়তো আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে বেশি দিন সময় লাগবে না জাহিদ, যদি আল্লাহ চায়। বিদেশের কথাটা শুনে আমার মনেও বেশ আনন্দর ধারা বয়ে গেল। কারণ অনেক তো শুনতেছি, অনেক দেখতেছি যে মানুষ বিদেশে যে অনেকেই অনেক কিছু করছে, আর আমার ভাই যদি বিদেশে যায় তাহলে অবশ্যই আমাদের সংসারও একটা গতি ফিরবে। আমি বললাম যে, ভাইয়া ভালো কথা, ভাইয়া আমার কোনো আপত্তি নেই। তাছাড়া তুমি শুধু আমার ভাই নাও, তুমি তো আমার বাবার মতো, আর তোমার কথার অবাধ্য হই কি করে? আমার বড় ভাই হেসে বলল, আরে পাগল, সেটা তো বড় কথা নয়, তুইও তো এই জমির অংশীদার। আমি বললাম যে, ভাইয়া ও অংশ টংশ আমার লাগবে না, এই সংসারটাতে যদি একটু সুখ আসে তা আসুক, আমার কোনো আপত্তি নেই। বড় ভাই বলল, আচ্ছা
দেখি জমিটা যদি বিক্রি করা যায়, বিক্রি করে এই বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি উঠলাম। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। এই সংসারে অভাব নামক বস্তুটির সাথে আমরা খুব পরিচিত, কারণ একজনের উপার্জনে সুন্দরভাবে আমাদের সংসারটা চলে না, বলতে গেলে নুরান্ত পন্থা ফুরায়। এ নিয়ে অবশ্য আমাদের কারো কোনো মাথা ব্যথা ছিল না, কারণ আমরা এটা মেনেই নিয়েছিলাম যে একজনের উপার্জনে এর চেয়ে বেশি কি হতে পারে। তার কিছুদিনের মধ্যে, হয়তো 1 থেকে 1.5 মাস হবে, ভাইয়া জমিটা বিক্রি করে দিল এবং দালালের মাধ্যমে ভিসা, পাসপোর্ট সব রেডি করলো। সামনে বৃহস্পতিবার আমার ভাইয়ের ফ্লাইট ডেট যাবে। খুব খুব খুশি হলাম মনে মনে, আর ভাবলাম এই বুঝি আমাদের দুর্দিনের শেষ, আর এই অভাব আমাদেরকে নাস্তানাবুদ করবে না। দোকানে বাকির জন্য গেলে কেউ মুখ ফিরিয়ে নেবে না, কেউ কড়া কথায় বলবে না ভাইয়া বাকি দিতে পারবো না। হয়তো এই দিনগুলোর শেষ হবে, আর এই দিনগুলো দেখতে হবে না। মনে মনে খুব আনন্দে উদ্বেলিত হইলাম এবং জল্পনা কল্পনা করতেই থাকলাম যে এই বুঝে আমাদের শান্তির সময় এসে যাচ্ছে, সুখের সময় এসে যাচ্ছে। কেন হবে না? ভাই বিদেশে যাবে, মাসে মাসে টাকা পাঠাবে, তো সুখেই তো থাকবো। এর বিপরীত হবেই বা কেন? যাই হোক, বৃহস্পতিবারের দিনই আমরা সবাই মিলে চলে গেলাম ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। যথারীতি ভাইয়াকে বিদায় জানালাম। ভাইয়া চলে গেল ভাইয়ার মতো, আর আমরা চলে আসলাম আমাদের মতো বাড়িতে। প্রথম 2-3 দিন অবশ্য খুব খারাপ লাগছিল যে মানুষটা সকালে উঠে আমাকে ডাকতো, জাহেদ, এই জাহেদ, ঘুম থেকে ওঠ, পড়ার সময় হয়েছে। আমি ভাবতাম সেই ডাকটি আর কেউ যেন বলছে না, আর কর্ণকুহরে বাজছে না সেই সুরটা। কিছু কিছু সময় খারাপও লাগতো, অনেক সময় আবার ভাবতাম না, এটুকু তো মেনে নিতেই হবে, একটু সুখের জন্যে, একটু শান্তির জন্যে এটুকু মেনে নেওয়াই উচিত। আর আমি যদি বিভ্রান্তিতে ভুগি তাহলে ভাবির কি হবে, মায়ের কি হবে, এই বলে নিজেকে আশ্বস্ত করতে থাকলাম। দেখতে দেখতে চলে গেল 1 মাস। ভাইয়া প্রথম বেতন পাঠিয়েছে, প্রায় 80,000 টাকার মতো। আর এই টাকা তোলার পরে কি যে এক আনন্দ ঘন পরিবেশের তৈরি হয়েছিল তা আপনাদের আমি বোঝাতে পারবো না। সেই টাকার কিছু অংশ মসজিদে, এতিমখানায় দান করে দিয়ে বাকিটা সংসারের জন্য ব্যয় করেছি। শুরু হলো আমাদের জীবনের সুখের পরশ। আর দোকানদারদের সামনে গেলে কেউ বলে না, এই তোকে বাকি দেবো না, এই টাকা নাইতে খরচের জন্য শেষ কেন। বরং তার উল্টোটা হয়ে গেছে। দোকানের সামনে দিয়ে গেলেই এখন বলে মানুষ, কিরে খরচ লাগবে না, নিয়ে যা। মাছের দোকানের সামনে গেলে, আরে ভালো মাছ নিয়ে যা, পয়সা নাই তো কি হয়েছে, কাল দিবি, পরশু দিন দিবি, সে নিয়ে ঠেকবে না, নিয়ে যা। তখন নিজে নিজে ভাবতাম, হায় রে জীবন, হায় রে নিয়তি, হায় রে সমাজ, হায় রে সংসার। তেলা মাথায় বুঝি সবাই তেল দেয়, আর শুকনো মাথার দিকে বুঝি হাতটাও না বাড়ায়। যাই হোক, এইভাবে বছর 2 কেটে গেল। এখন আমাদের বলতে গেলে কিছু জায়গা জমি হয়েছে, বাড়ি হয়েছে, সুন্দর ঘর হয়েছে। পরিবেশের দিক থেকে এখন অনেকটাই উন্নত। এভাবেই সমাজের বুকে যেন আস্তে আস্তে মাথাটা
তুলে দাঁড়ানোর মতো অবস্থানে পৌঁছে যাচ্ছি। কিন্তু নিয়তির নিয়ম বা নিয়তির পরিহাস, তাকে আসলে বুঝি কেউ ঠেকাতে পারে না। সমাজে চলাফেরা করতে গেলেই কিছু মানুষ এখন আমাকে নানাভাবে ট্রিট করে। আমি নির্বাক হয়ে পাশ কাটিয়ে যাই এবং যেতে বাধ্য হই, কারণ যাকে নিয়ে কথাগুলো বলে সে তো আমার মায়ের সমান, আমার ভাবি। আমার ভাবিকে নিয়ে নানাভাবে ট্রিট করে। লজ্জা পাই, অবনত মস্তকে সব মেনে নিতে বাধ্য হই, কারণ এ তো মান ইজ্জতের ব্যাপার। নোংরা ঘাঁটলে তো দুর্গন্ধই বের হয়, সুগন্ধ নয়। মনে মনে ভাবি, আমাকে যেহেতু এরা ট্রিট করতেছে, হয়তো আমার ভাবিকেও কেউ না কেউ এভাবেই ট্রিট করে। এই কথাগুলো সমাজ সংসার মানুষকে হেয় করা ছাড়া আর কিছু নয়। নিজেকে ভাবি, আমি তো সে জায়গায় নেই, আমি তো এক পবিত্র জায়গায় দাঁড়িয়ে আছি। আমি ওকে মা ভাবি, ও আমাকে ছেলে ভাবে। তাহলে এই সমাজ, এই সংসার কেন এই বদনাম দিচ্ছে, কেন এই দুর্নাম দিচ্ছে? এগুলোকে শোধরাবে কে? নাকি এটা সমাজের একটা চিরাচরিত রেওয়াজ যে কেউ ভালো হতে চাইলে তার পিছে পিছে লাগা, তাকে অশান্তিতে ফেলা? যাচ্ছি না, সময় গড়িয়ে যাচ্ছে। আমার ভাবির ফুটফুটে বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হচ্ছে। কিন্তু সমস্যার কথা হলো, আমার বাড়িতে এসে আগের যে আচরণ, সে আচরণগুলো যেন আস্তে আস্তে ফারাক ঘটতেছে। আমার ভাবি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমার মা কেন যেন আর কিছু বলে না, বাগরুদ্ধ মানুষের মতো বসে থাকে। আমার ভাবিকে সেদে যেসে কথা বললেও বিরক্ত বোধ করে। সে সংসারের কাজকর্ম সেরে বাকিটা সময় ঘরেই কাটায়। এখন যেভাবে আমাকে ছাড়া এক মুহূর্ত কিছু বুঝতো না, সেইভাবে কেন জানি আমাকে ছেড়ে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। নিজেকে প্রশ্ন করলাম, কেন? কি এই পরিস্থিতির জন্য দায়ী আমি না সমাজ? উত্তর তো একটা পেলাম, সমাজ। আর এই নিয়ে বাড়াবাড়ি করা নিজের বোকামি ছাড়ার কিছুই নয়, বরং ধৈর্য সহ্যের সাথে ভয় না আসা পর্যন্ত মেনে নিয়েই চলতে হবে। আমি আর ভাবিকে বেশি বিরক্ত করতাম না, কারণ বিষয়টি আমার আঁচ করতে একটুকু কষ্ট হলো না। যাই হোক, রাত্রিবেলা হঠাৎ একদিন টেলিফোন আসলো। ভাইয়া রিং করে বলল, এই আমি সামনে মাসের 10 তারিখে বাসায় ফিরবো, বিমানবন্দরে আসিও। আমি বললাম, ঠিক আছে ভাইয়া। নিজেকে সামলাতে পারলাম না, আনন্দে উদ্বেলিত হয়ে গেলাম। চিৎকার করে বললাম, ভাবি ভাবি, সামনে মাসের 10 তারিখে ভাইয়া দেশে আসবে। ভাবি কেন যেন মন ভারী করে বলল, আসতেই পারে, তার বাড়িতে সে আসবে না তো কোথায় আসবে? কথাটাতে কেন যেন একটা দূরত্ব, কেন যেন একটা কষাঘাত, যেখানে তার আমার চেয়েও আনন্দিত হওয়ার কথা ছিল, সেখানে তার ভারাক্রান্ত হৃদয় থেকে এই কথাটি বেরিয়ে আসলো কেন? নিজে ভাবনায় অস্থির হয়ে গেলাম আর চিন্তা করতে লাগলাম, হয়তো ভাইয়ার কানেও এই কথাগুলো পৌঁছে গেছে, কেউ না কেউ বলে দিয়েছে। রাত 9টার দিকে, 9 তারিখ, ভাইয়া আবার রিং করলো। রিং করে বলল, শোনো, তোমাকে ভাই হিসেবে জেনেছি, বিশ্বাস করেছি, ছোট থেকে নিজের ছেলের মতো লালন পালন করেছি। তুই আমার সাথে যে এত বড় বেইমানি করবি, এত বড় গাদ্দারি করবি, আমার জীবন থেকে সুখ শান্তি সবে কেড়ে নিবি, তুমি তো আমার ছোট ভাই ছেলে, তাহলে তুমি আমার সাথে এত বড় গাদ্দারিটা করলে কেন? তুমি আমার বুকে চাকু মারলে, তুমি মারলে। যাক, এই মুখ আর তোমাকে আমি দেখাতে চাই না।
আর তোর মুখটাও আর আমি কোনোদিন দেখতে চাই না, কথাটা মনে রাখিস। আমি যেন হতভম্ব হয়ে গেলাম, স্তম্ভিত হয়ে গেলাম, নিজেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কি বলবো, অনেক করে বলারও চেষ্টা করেছি ভাইয়াকে, কিন্তু আমার কোনো কথাই সে শুনল না। সে তার মতোই শুধু বলে গেল, আর এই সমাজের কিছু মানুষের থেকে যে আসলে বিষয়টি কি। কিন্তু মনে তো একটা প্রশ্ন আমার দানা বাঁধেই, যে ভাইয়া যে আমাকে এত বিশ্বাস করত, আর সে মানুষের কথায় পরিবর্তন হলো কি করে। এই ভাবনা আমাকে যেন মুহূর্তেই কুড়ি খাওয়া শুরু করে দিল। আমি যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়েই রইলাম। আমার ভাবি ঘর থেকে বের হয়ে আসলো আর বলল, এই আয়, খেয়ে নে, আমার খুব খারাপ লাগছে। আমি বললাম যে ভাবি, এখন আমি খাবো না। ভাবি বলল, না আয়, একটু খেয়ে নে। যাই হোক, একজনের হয়তো অবিচার, একজনের হয়তো সুবিচার। না করলাম না, আর ডাইনিং টেবিলে যেয়ে বসলাম। ভাবি ভাত বাড়িয়ে দিল, আর কাছে বসে বলতে শুরু করলো, শোন, কাল তো তোর ভাইয়া আসবে শুনলাম, আমাকেও বলেছে, তোকেও বলেছে শুনলাম। তো যাই হোক জাহিদ, আমি জানি এতদিন তোমার সাথে যা করেছি তা মনে হয় আমার কাছে দুর্ব্যবহার। হয়তো তুমি অনেক কষ্ট পেয়েছো। ভাই, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। তোমাকে তো আমি আমার নিজের ছেলের মতোই ছোটবেলা থেকে বড় করেছি। কিন্তু কি করব, এই সমাজের নানা মানুষের নানা কথাবার্তায় আমি একটু সরে থেকেছি। আর তোর ভাইও এই কথাটি বলে ভাবি যেন আর বাকিটা বলতে পারলো না। আমি বললাম যে ভাবি, ভাই কি? তখন ভাবি মৃদুময় কণ্ঠে বলল, না না, ও কিছু না, নে খেয়ে নে, আর পারলে তোর ভাবিকে ক্ষমা করে দিস ভাই। আমি কখনো তোর সাথে দুর্ব্যবহার করতে চাইনি, আর আমি জানি তুই একটি ফুলের মতো পবিত্র ছেলে। তোকে নিয়ে সমাজ সংসার যাই বলুক না কেন, আমি তো কোনোদিন বলিনি যাই, শুধু এই সমাজের নোংরামির যন্ত্রণায় নিজেকে একটু আড়াল করেছিলাম। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ভাবি পর দুইবার বলল, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বললাম, ভাবি তুমি তো আমার মায়ের মতো, তুমি এমন করে বলছো কেন? আর তোমার অপরাধ বা এখানে কোথায়? আমি জানি ভাবি, আমাকেও মানুষ নানাভাবে ট্রিট করে, কিন্তু আমিও নৃত্য নির্বাক থেকে পাশ কাটিয়ে চলে যাই। আসলে কি বলবো ভাবি, সমাজটাই বুঝি এরকম। পরের দিন সকালবেলা কেন জানি ভাবির ঘরের দরজাটা খুলছে না। মা বারবার লক করছে আর ডাকছে, বাচ্চাটা কাঁদছে, তবুও ভাবি যেন শুনছে না। আমার মনের ভিতরে একটু সংশয় দ্বিধা কাজ করতে লাগলো। কেন ভাবির এই কান্না কর্ণ ঘুরে যাচ্ছে না। আস্তে আস্তে যেন আমার ভয় লাগতে শুরু করলো। তখন আমিও ধীর কদমে দরজাটার দিকে এগিয়ে গেলাম এবং চেষ্টা করলাম দরজাটা খোলার জন্য, কিন্তু খুলছে না। এমন অবস্থায় এক সময় আমি দরজাটা ভেঙে ফেললাম। দরজাটা ভাঙার সাথে সাথে যা দেখলাম তা দেখে হতভম্ব হয়ে গেলাম। দেখলাম যে আমার ভাবির লাশ হাড়িতে পেঁচানো, গলায় বাঁধা ঝুলছে ছাদের পাশে। চিৎকার করতে চাচ্ছি
কিন্তু সে আত্মচিৎকার আমার ভেতর থেকে বাইর হচ্ছে না। বলতে চাচ্ছি, সে বলার ভাষা মুখ থেকে বের হচ্ছে না। এ কি হলো? কেন হলো? এ কি শুধু সমাজের জন্যে, নাকি নাকি আমার ভাইয়া এর জন্য দায়ী? দাঁড়িয়ে রইলাম। মা বারবার ভাবিকে জড়িয়ে ধরে বলছে, এই তাড়াতাড়ি খোল, এই তাড়াতাড়ি খোল। আমি যেন নিথর অবশ হয়ে গেছি। আমি খুলতে পারছি না আমার ভাবিকে। যাই হোক, আইনি ঝামেলা, যেহেতু গলায় ফাঁস দিয়ে মরছি। অনেক চেষ্টা চরিত্র করার পর যথারীতি লাশকে বিকেল বেলা দাফন করা হলো। হঠাৎ রাত 10টার দিকে মোবাইল এলো আমার ভাইয়ার। আমি রিসিভ করলাম, কিন্তু কি বলবো, শুধু বোবা কান্নায় বুকটা ফেটে যাচ্ছিল। এই বেঈমান, শেষ পর্যন্ত আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিলি। থাক, তোকে যা দিয়েছি, যার জীবনে উপার্জন করেছি তো খেতে দিয়েছি, তারপরে তো এই বেঈমানি করলি। আর কোনোদিন কখনো আজ থেকে তুমি আমাকে কথা বলবে না, আর এই মুখ আমি তোমাকেও কোনোদিন দেখাবো না। ফোন করেছো, আমার লাশ দাফন হবে এই দেশের মাটিতে, যা তুমি কোনো করেও জানতে পারবে না। আর কখনো কোনোদিন আমাকে বিরক্ত করবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ভাইয়া মোবাইলটা কেটে দিল। তারপর অবশ্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমার ফোনে কখনো ভাইয়ার সংযোগ জোটেনি। সে হয়তো আর এই দেশের মাটিতে ফিরবে না। সে হয়তো আর কোনোদিন আমাকে কথাও বলবে না। সে হয়তো চিরজীবনের জন্য আমার থেকে আড়ালে দাঁড়ালো। কিন্তু আমি এবার কি করব? আমার বড় মা আর এই ছোট বাচ্চাটা, যার বয়স প্রায় এখন 4 বছর, একে কে দেখবে? হয়তো আমাদের সমাধান হবে, এই বাচ্চাটার সমাধান কি করবে? নানা চিন্তার জটলায় সবসময় অস্থির হয়ে থাকতাম। মা যেন বাগরুদ্ধ মানুষের মতো সবসময় ওই বাচ্চাটাকে নিয়ে বসে থাকে। আমি শত প্রশ্ন করলে কোনো জবাব পেলে না। এই অস্থিরতা, এই আত্মযন্ত্রণা কাকে বোঝাবো? বোঝার মানুষ পাই না। বরং কারো কাছে বিষয়টি শেয়ার করতে গেলে উল্টো নানান গাল গল্প শুনতে হয়, বিদ্রুপ শুনতে হয়, তাচ্ছিল্য শুনতে হয়। হঠাৎ আমার মা মারা গেল। সব যেন আস্তে আস্তে ছিন্ন ভিন্ন হওয়া শুরু হয়ে গেছে। আমার জীবনের রাস্তা আস্তে আস্তে যেন সরু গলি পথে পরিণত হয়ে যাচ্ছে। এবার এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? একে নিয়ে কোথায় যাব? আমার ভাই, সে তো বলেই দিয়েছে আর কোনোদিন সে ফিরবে না। এই বাচ্চাটার কি হবে? না হোক, এই বাচ্চাটার জন্য সারা জীবনটাই তার দিকে চেয়েই থাকলাম। কিন্তু সেও যদি একদিন বলে, সেও যদি তার আদালতে একদিন আমাকে দাঁড় করায়, সেও যদি বলে যে চাচ্ছু, আমার মা কোথায়? আমার মায়ের এই মৃত্যুর জন্য কে দায়ী? আমার বাবা কোথায়? আমার বাবা যে আমাকে ছেনেও মমতা থেকে দূরে রেখেছে, এর জন্য দায়ী কে? যদি কখনো এই বিচারের কাঠ করে আমাকে দাঁড় করায়, তখন আমার কি হবে? আমার এই আত্মযন্ত্রণা আমাকে করে করে খাওয়া শুরু করলো দিন গড়ায়। বাচ্চা বড় হয়, কিন্তু আমার জীবনের আত্মযন্ত্রণা বেড়ে যায়। কখন, কবে, কোন মুহূর্তে আমি আমার ওই বাচ্চার আদালতে দাঁড় হব?
অস্থির হয়ে থাকি সারাটা সময়। বিছানায় গেলে ঘুম আসে না, খাওয়া নাওয়া ভালো লাগে না। শুধু একটি সংশয় মনের ভিতরে কাজ করে, কবে, কখন, কোন সময় সে তার আদালতে আমাকে দাঁড় করায়। যদি বলে, চাচু তোমার জন্যই এত সব কিছু ঘটেছে, তুমি একটা নোংরা লোক, তোমাকে আমি ঘৃণা করি, তুমি থাকো তোমার সংসারে, আমিও চললাম, তখন আমি কি করব? তখন আমি কোথায় যাব? এই অস্থিরতায় যেন আর পাই না, যেন নিঃশেষ হতে থাকি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়, প্রতিটি শ্বাসে শ্বাসে। কদম ফেলতে চাই, পালিয়ে যাব, কোথায় যাব? ওই যে কাঁটাতারের বেড়া, অদৃশ্য কাঁটাতারের বেড়া আমাকে জড়িয়ে রেখেছে। আমি আমি কবে, কখন এর থেকে মুক্তি পাবো? এর মুক্তি কখন, কোথায় মিলবে কি? এই আত্মযন্ত্রণা আমার, শুধু আমার, সমাজের নয়, সংসারের নয়। আর কতদিন? হয়তো মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াতে হবে এই যন্ত্রণা। কিন্তু আমি তো নিষ্পাপ, আমার মন জানি, আমি জানি। কিন্তু এই সমাজ, সংসার, আমার সুখ, আমার শান্তি, আমার প্রিয়জনদের আমার থেকে কেড়ে নিল। এই যন্ত্রণা আমার, শুধু আমার।